স্বাধীন ভারতের বয়স তখন সবে 20, আর তার দায়িত্ব গিয়ে পড়ল 47 বছর বয়সী ইন্দিরা গান্ধীর হাতে। দেশ জুড়ে তখন শুধুই সমস্যা, আর্থিক সমস্যা, খাদ্য সমস্যা, ভাষা সমস্যা। 2 দশকের মধ্যে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দুটো যুদ্ধ লড়তে হয়েছে। অর্থাৎ যেদিকে চোখ যায় ইন্দিরার সামনে তখন শুধুই চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ তো শুধু দেশ চালানোর নয়, চ্যালেঞ্জ ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টিকে সামলানোরও। ইন্দিরা ততদিনে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ সামলেছেন। বিদেশের বহু রাষ্ট্রনায়কের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কিন্তু এই সবটাই হয়েছিল পণ্ডিত নেহেরুর উপস্থিতিতে। 1967 সালে কিন্তু নেহেরু আর ছিলেন না। অর্থাৎ বাবাকে ছাড়া এই প্রথম একা দেশ ও দল চালানোর দায়িত্ব এসে পড়ল ইন্দিরার ঘাড়ে। কিন্তু এত চাপ নেওয়ার ক্ষমতা কি ইন্দিরার ছিল? এই প্রশ্নের প্রাথমিক উত্তরটা পাওয়া যেত জয়পুরে, যেখানে ফেব্রুয়ারিতেই বসতে চলেছিল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি অর্থাৎ এআইসিসির বৈঠক। Only 140 grams राइस। केरल के लोगों को एक दिन में खाने के वास्ते ओनली 140 ग्राम राइस मिलता। आखिर ऐसा कब तक चलेगा? और अगर ऐसा हुआ तो बाकी के दूसरे स्टेट के लोगों को 1 ग्राम चावल भी ज्यादा खाने को नहीं देगा। मद्रास में एक दिन में एक आदमी को खाने को 200 ग्राम चावल मिलता। हैदराबाद के एक आदमी को 240 ग्राम और केरला को ओनली 140 ग्राम्स। क्या ये इक्वालिटी है? बताइए। मैं स्टीफन जी की बात से सहमत हूं। केरल के बारे में जरूर हमें कुछ सोचना ही चाहिए। तो फिर हमें अपनी फूड पॉलिसी को बदलना होगा। किसी राज्य में अगर जरूरत से ज्यादा अनाज है तो फिर उसे दूसरे राज्य में क्यों नहीं भेजा जाता? मेरे ख्याल से तो हम सबको फूड जोन सिस्टम को खत्म करने का प्रस्ताव तुरंत पारित करना चाहिए। ये इतना आसान नहीं जितना आप समझ रही हैं। ये उचित पॉलिसी नहीं आने देंगे कभी। मेरे विचार से यहाँ ऐसे किसी प्रस्ताव को पारित करने की बजाय हमें इस बात पर सहमत होना चाहिए कि सरकार फूड जोन को खत्म करने की संभावना पर तुरंत विचार करे। अरे ये संभव नहीं है सर, ये कैसे पॉसिबल है? नहीं, ये बिल्कुल संभव नहीं है। देश में समानता होनी चाहिए। ये बिल्कुल संभव नहीं है। समस्या हमारी है। शांत हो जाइए, शांत हो जाइए, शांत हो जाइए स्टीवन जी, शांत हो जाइए, शांत हो जाइए। अगर मिसेस गांधी के प्रस्ताव पर सहमति नहीं बनती तो मुझे वोट लेना पड़ेगा। ये उचित। हाँ, ये ठीक, ये प्रस्ताव ठीक है। ये एकदम तर्कसंगत है। ये ठीक है। ये होना चाहिए। हम सहमत हैं इसके लिए। প্রধানমন্ত্রী হিসেবে সেই প্রথম এআইসিসির বৈঠকে বক্তব্য রাখেন ইন্দিরা গান্ধী। কিন্তু যে বলিষ্ঠ কণ্ঠে পরবর্তীকালে তাকে কথা বলতে শুনেছিল দেশবাসী, সেদিনের সেই এআইসিসি অধিবেশনে কিন্তু ইন্দিরার মধ্যে সেই আত্মবিশ্বাসের ছিটে ফোঁটাও ছিল না। দলের তাবড় প্রবীণ নেতাদের সামনে কথা বলতে গিয়ে তার গলা রীতিমতো কাঁপছিল। বোঝাই যাচ্ছিল তিনি নার্ভাস। জয়পুর থেকে ফিরে বন্ধু পুপুল জয়কারকে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছিলেন ইন্দিরা। मैं कितनी भी तैयारी कर लूं, लेकिन जब इस तरह का विरोध होता है तो मैं कुछ बोल नहीं पाती हूं। बचपन से ही मेरे आत्मविश्वास को मारा गया, थैंक्स टू माय आंट। अब तुम प्रधानमंत्री हो, 3 हफ्ते हुए हैं तुम्हें प्राइम मिनिस्टर बने। सिर्फ 3 ही हफ्ते हुए। मैं तो अगले पार्लियामेंट के बारे में सोचकर ही घबराने लगी हूँ। এখনকার মতো সংসদে তখন শুধু তুতু ম্যায় ম্যায় কিংবা হই হট্টগোল কিংবা প্রতিদিন অধিবেশন মুলতবি হতো না।
সংসদে তখন উপস্থিত তুখোর বক্তারা, তাদের কথায় ছুরির মতো ধার। তাদের ব্যক্তিত্বের ছায়ায় ইন্দিরা গান্ধী তখন কার্যত ঢাকা পড়ে যাচ্ছেন। সংসদে তিনি প্রায় মুখই খুলতেন না। যতই রাজনীতি রক্তে থাক, প্রশাসনিক অভিজ্ঞতা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল। সেই সময় ইন্দিরাকে কাছ থেকে দেখেছেন তার প্রেস পরামর্শদাতা ভিজি ভার্গিস। वो एडमिनिस्ट्रेशन में कभी नहीं रहा गवर्नमेंट में। एक बात है कि अपने पिताजी के साथ घूमे, देखे, बात करे, बड़े बड़े लोग फॉरेन डिग्निटरीज आते थे, उनके साथ भी बैठते थे, मगर शासन चलाने में कोई एक्सपीरियंस नहीं था। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলে তাকে নিজেদের মতো করে চালানো যাবে এটা ভেবে কংগ্রেসের সেই শক্তিশালী সিন্ডিকেট যেমন একটা মস্ত বড় ভুল করেছিল, তেমনি ইন্দিরাকে প্রথমে দেখে তাকে গুঙ্গি গুড়িয়া বলে কার্যত ঐতিহাসিক ভুল করেছিলেন কিংবদন্তি সমাজবাদী নেতা রাম মনোহর লোহিয়া। তবে এটা সত্যি যে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম 1 বা 2 বছর ইন্দিরা গান্ধী মুখ খুলতে প্রায় ভয় পেতেনই বলা চলে। ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর কেপি মাথুর তার বই দ্য আনসিন ইন্দিরা গান্ধীতে লিখেছেন, যে সমস্ত অনুষ্ঠানে ইন্দিরাকে কিছু বলতে হতো শুরুর দিকে সেই ধরনের অনুষ্ঠান তিনি একটু এড়িয়েই যেতেন, আর এটাকেই হাতিয়ার করেছিলেন তার বিরোধীরা। এ নিয়ে সরাসরি আমরা কথা বলে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ মহুয়া সরকারের সঙ্গে। অধ্যাপক সরকার, কোনটা ঠিক, ইন্দিরাকে নিয়ে রাম মনোহর লোহিয়াদের প্রাথমিক মূল্যায়নটাই ভুল ছিল, নাকি ইন্দিরা পরে নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলে লোহিয়াকে ভুল প্রমাণিত করেছিলেন? আপনার নিজের কোনটা মনে হয়? 66 থেকে 71 যে প্রথম পর্বের দিকে আমরা তাকে মানে প্রথম দিকে একেবারে প্রথম দিকটা যদি আমরা বলি, তাকে খুব একটা আমরা মানে প্রত্যক্ষভাবে অনেক সবাক ভঙ্গিতে আমরা লোকসভাতে পাই না। ধীরে ধীরে তিনি রাজনীতিতে পরিণত হয়েছেন এবং কিন্তু তাও এই ধরুন মানে 60-এর একেবারে শেষ দশক 70-এর গোড়া থেকেই তিনি বিশ্বের পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত করছেন ভারতবর্ষকে। এবং ইন্দিরা গান্ধী তারপরে 71-এর বাংলাদেশের যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছেন তার সম্পর্কে মানে বোবা পুতুল বা গুঙ্গি গুড়িয়া এই রকম উক্তি, বিশেষ করে রাম মনোহর লোহিয়ার মতন একজন, আমি যেটা বললাম, বরিষ্ঠ নেতার মুখে এই ব্যঙ্গোক্তি, এটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়। সেদিন ইন্দিরাকে গুঙ্গি গুড়িয়া আখ্যা দিয়ে রাম মনোহর লোহিয়া যে কত বড় ভুল করেছিলেন সেই প্রসঙ্গ পরবর্তীকালে যুগ যুগ ধরে ভারতীয় রাজনীতিতে, এমনকি ভারতীয় ফিল্মেও উঠে এসেছে। এই সেদিনও একটা ওয়েব সিরিজে নবাগত রাজনীতিবিদদের প্রসঙ্গে ভুল ধারণা বোঝাতে সেই বিখ্যাত শব্দবন্ধ উঠে এসেছে। দেখুন। पुरानी भारतीय गूंगी गुड़िया बन के हर फैसले पे और लगाएगी बस। याद है ना राजनीति में गूंगी गुड़िया किसे कहा गया है? ইন্দিরা গান্ধীর সামনে দুটো সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। প্রথম, নিজের ভাবমূর্তি পাল্টানো, এবং দ্বিতীয়, প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সংকট থেকে বের করে আনা। আর এর বাইরেও নানা ছোট বড় চ্যালেঞ্জের শেষ ছিল না। কি কি চ্যালেঞ্জ ছিল তার সামনে বিস্তারিতভাবে জেনে নিতে সরাসরি কথা বলবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ সুপর্ণা গুপ্তুর সঙ্গে। প্রফেসর গুপ্তু, দেশ স্বাধীন হয়েছে তখন মেরে কেটে 2 দশক হয়েছে, নেহেরু শাস্ত্রীর মতো নেতারাও আর নেই। এই অবস্থায় ইন্দিরা গান্ধীর সামনে চ্যালেঞ্জগুলো ঠিক কী ছিল বলে আপনার মনে হয়? ইন্দিরা গান্ধীর নাম যখন প্রস্তাবিত হয় প্রধানমন্ত্রী হিসেবে, তার যেরকম কিছু সুবিধা ছিল, অসুবিধাও ছিল অনেক। এবং এই অসুবিধার মধ্যে অন্যতম অসুবিধা ছিল আমার মনে হয় যে উনি নেহেরুর কন্যা ছিলেন ঠিকই, কিন্তু কন্যা ছিলেন। পুরুষতান্ত্রিক সমাজে বহু রাজনৈতিক নেতাও তার ওপর ঠিক ভরসা রাখতে পারেননি, এবং সেই কারণেই তাকে হয়তো গুঙ্গি গুড়িয়া বা দিস মেয়ার ছোকরি, যেটা মোরারজি দেসাই বলেন, এই ধরনের কথা তাকে শুনতে হয়েছিল। যেই ভাবমূর্তি থেকে ওনাকে কাটিয়ে উঠে তিনি যে পারেন এই জায়গাটাকে কিন্তু প্রতিষ্ঠা করতে হয়েছিল। ভারত সরকারকে তখন দেশের নাগরিকদের অন্ন সংস্থানের জন্য গম পেতে আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হতো। 1965 এবং 1966 পরপর 2 বছর ভারতে খরা হয়, সবজি উৎপাদন কমে যায় প্রায় 80%। এর ফলে 1966-তে ভারতকে 100 লক্ষ টনেরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করতে হয় বিদেশ থেকে। এদিকে 1965-র ভারত পাকিস্তান যুদ্ধের পর বিশ্ব ব্যাংকের কাছে আর্থিক সাহায্য পাওয়াও একেবারে বন্ধ হয়ে গেছিল। এমন একটা সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আমেরিকায় যাওয়ার আমন্ত্রণ জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। ইন্দিরার কাছে এটা ছিল বড় সুযোগ।
আমেরিকায় নেহেরু কন্যাকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। ওয়াশিংটন তখন একেবারে ইন্দিরাময়। মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট জনসন কম বোঝাই জাহাজ খুব তাড়াতাড়ি ভারতে পাঠানোর আশ্বাস দেন। সেই সঙ্গে এও বলেন অন্যান্য দেশকেও তিনি অনুরোধ করবেন ভারতকে সাহায্য করার জন্য। তবে এর বদলে আমেরিকা যা চেয়েছিল তার মূল্য ছিল অনেক বেশি। তারা ভারতীয় মুদ্রা অর্থাৎ টাকার অবমূল্যায়নের জন্য চাপ দিতে শুরু করে। সেই সঙ্গে ভারতকে বলে ভারত যেন ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একেবারেই সরব না হয়। ইন্দিরা গান্ধীর সামনে তখন শাঁখের করাত, উভয় সংকট। আমেরিকা সাহায্য না করলে ভারতে খাদ্য সংকট আরও তীব্র হবে। আবার আমেরিকার কথা শুনলে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারির অভিযোগ উঠবে, যার জেরে সরকারও পড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীকে একটা না একটা সিদ্ধান্ত নিতেই হতো। 1966 সালে 6 জুন টাকার অবমূল্যায়নের মতো ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত নিলেন ইন্দিরা গান্ধী। এতদিন পর্যন্ত সরকারি ডলারের দাম নির্ধারণ করত। 1948 থেকে 1966 পর্যন্ত ডলারের দাম বাড়ানো বা কমানো হয়নি। তখন $1 দাম ছিল 4 টাকা 79 পয়সা। ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়নের পর $1 দাম দাঁড়ায় 7 টাকা 57 পয়সা। আর ক্ষমতায় এসেই ইন্দিরার এই সিদ্ধান্ত ঝড় তোলে দেশের রাজনীতিতে। কংগ্রেসের অন্দরে ইন্দিরার প্রবল বিরোধিতা শুরু হয়। কংগ্রেস সভাপতি কামরাজ, যিনি ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন, তিনিও এই ডিভ্যালুয়েশনের বিরুদ্ধে ছিলেন। এ বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক বডি, ওয়ার্কিং কমিটি। ये बिल्कुल साफ है कि सरकार ने यह फैसला डर कर लिया है। रुपये की कीमत कम होने से हमें क्या फायदा होने जा रहा है? डिवैल्यूएशन अवमूल्यन से उन्हीं देश को फायदा हो सकता है जिसका एक्सपोर्ट ज्यादा है और इंपोर्ट कम है। इसीलिए कोई अमीर इंडस्ट्रियलाइज देश अपने पैसे की कीमत कम करता है तो उसका फायदा उसे होगा, जबकि भारत जैसे देश में जहां इंपोर्ट ज्यादा है वहां हम मुसीबत को खुद बुला रहे हैं। प्रधानमंत्री के पास इस तरह की समस्या से निपटने का कोई अनुभव नहीं है। কংগ্রেসের ভেতরে বাইরে তখন চরম সমালোচনার মুখে ইন্দিরা গান্ধী। हम अगर रुपयों की कीमत को कम नहीं करते हैं तो हमें विदेशों से कोई मदद नहीं मिलेगी। প্রধানমন্ত্রী যুক্তির ধোপে টেকেনি। বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছয় যে এমন জল্পনাও শুরু হয়ে যায় যে ইন্দিরা গান্ধী নাকি অবমূল্যায়নের সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা ভাবতে শুরু করেছেন। শেষমেশ অবশ্য তা হয়নি, কারণ ঋণে জর্জরিত ভারত অবমূল্যায়নের সিদ্ধান্ত ততদিন আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে। শেষ পর্যন্ত 1966 12 জুন অবমূল্যায়নের সিদ্ধান্তের ঠিক 6 দিন পর অল ইন্ডিয়া রেডিওতে ভাষণ দেন ইন্দিরা গান্ধী। आज आप सभी से मैं खुलकर बात करना चाहती हूँ। रुपए की कीमत को कम करने का फैसला आसान नहीं था। हर देश के इतिहास में वो वक्त आता है जब बड़े फैसले करना और उन फैसलों को अमली जामा पहनाने की उसकी क्षमता का इम्तिहान होता है। हमने बहुत सारे उपाय लगाए, लेकिन वो उपाय बीमारी का इलाज नहीं कर पाए। देश की आर्थिक हालत को सुधारने के लिए कड़वी दवाई की जरूरत थी। এই ইস্যুতে বিরোধীরা যেমন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে নেমে পড়েন, তেমন কংগ্রেসের মধ্যেও একটা বড় অংশ ইন্দিরা গান্ধীর কঠোর সমালোচনা করতে শুরু করে। এই রকম একটা ছন্নছাড়া অবস্থায় জওহরলাল নেহেরুর অবর্তমানে প্রথমবার কোনো নির্বাচনে অংশ নিতে যাচ্ছিল কংগ্রেস। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে তখন সবেমাত্র 4 মাস বয়স, কিন্তু তারই মধ্যে সরকার গভীর সংকটে। এই অবস্থায় শেষমেশ পুনেতে কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতাদের সামনে মুখ খোলেন ইন্দিরা। তবে এই ইন্দিরা ছিলেন সম্পূর্ণ অন্য ইন্দিরা। ये मुझे मत बताइए कि मैं नेहरू जी की नीतियों को नहीं जानती हूँ। मैंने नेहरू जी के साथ काम किया है,
मैं उनकी सोच में हिस्सेदार रही हूं। वैसे भी मैं यहाँ सिर्फ नेहरू जी की नकल करने का काम करने यहाँ नहीं आई हूं। अगर मुझे लगता है कि उनकी नीतियों से अलग हटने की जरूरत है तो मैं ऐसा जरूर करूंगी। मैं पूरे भरोसे के साथ कह सकती हूं कि देश के अंदर बाहर मेरे तयशुदा रास्ते को बदलने के लिए मुझे कोई भी मजबूर नहीं कर सकता है। মাত্র 4 মাস আগে যে ইন্দিরা গান্ধী জয়পুরে কংগ্রেস নেতাদের সামনে মুখ খুলতে গিয়ে প্রায় কেঁপে গেছিলেন, সেই তিনি এবার বাঘিনীর মতো গর্জে উঠলেন। দৃপ্ত কণ্ঠে বললেন, ক্ষমতা থাকলে আমায় বার করে দেখান। আর তাঁর এই রণংদেহী মূর্তি দেখে কংগ্রেসের শক্তিশালী সিন্ডিকেটও একেবারে থ। তবে তাঁরা সেই সময় যে চুপ করে থাকলেন, কারণ দরজায় কড়া নাড়ছিল ভোট। আর সেই বৈতরণী পেরোতে তখন ইন্দিরা গান্ধীকে যদি নাও বা হয়, জওহরলাল নেহরুর মেয়েকে তাদের বড্ড দরকার ছিল, কারণ নির্বাচনী প্রচারের প্রধান মুখই ছিলেন ইন্দিরা। ভোটে জিততে ইন্দিরাকে মুখ হিসেবে তুলে ধরাটা কংগ্রেসের সিন্ডিকেটের নেতাদের কাছে কার্যত বাধ্যবাধকতা ছিল, কিন্তু তারা কখনোই দলের ক্ষমতার রাশ ইন্দিরার হাতে তুলে দিতে রাজি ছিলেন না। তাই তখনও সাংগঠনিক রদবদল হোক কিংবা কাকে ভোটে টিকিট দেয়া হবে আর কাকে হবে না, সেই সিদ্ধান্তগুলো নিতেন কামরাজ এবং তার সঙ্গী সাথীরা। ইন্দিরার প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে অন্যতম প্রধান শক্তি ডিপি মিশ্র তার বইতে লিখেছেন, 1967 লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী বাছাইয়ের সময় ইন্দিরা গান্ধীকে কার্যত কোনো গুরুত্বই দিচ্ছিল না সিন্ডিকেট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রার্থী হিসাবে কারোর নাম সুপারিশ করতে হলে ইন্দিরা সরাসরি সেটা কামরাজদের বলতে পারতেন না, কারোর মাধ্যমে ঘুরপথে বার্তা পাঠাতেন। কারণ ইন্দিরা সরাসরি বললে তার সুপারিশ প্রত্যাখ্যাত হওয়ার জোরালো সম্ভাবনা ছিল। এমন পরিস্থিতিতে কি ভোটে জিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন ইন্দিরা? মুখ খুলতে চাইছিলেন না ইন্দিরা বিরোধীরা। कामराज जी, क्या चुनाव के बाद इंदिरा गांधी दोबारा प्रधानमंत्री बनेगी? ये क्या सवाल है? Do not ask this question. নিজের বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে ভোটের প্রচার অভিযানে নেমে পড়েন ইন্দিরা গান্ধী। তবে সেই রাস্তাটা সহজ ছিল না। কড়া বিরোধিতার মুখে পড়েছিল কংগ্রেস, এমনকি বহু সভায় পাথর বৃষ্টি পর্যন্ত হচ্ছিল। ভুবনেশ্বরে ইন্দিরা গান্ধীর সভাতেও তাই ঘটল। पसंद करे या ना करे, पर ये जो कह रहे, कम से कम आपको इनकी बात सुननी चाहिए। ये क्या तरीका है? क्या आप इस तरह देश को बनाना चाहते? क्या आप इस तरह के लोगों को वोट देना चाहेंगे? আহত ইন্দিরা গান্ধী কিন্তু থেমে যাননি। যখন বাঘিনীর মতোই এই অবস্থাতেও নির্বাচনী প্রচার চালিয়ে যান তিনি। প্রতিপক্ষদের জন্য আহত ইন্দিরা হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর। কিভাবে, সেটাই দেখাবো ভারত কথার পরের পর্বে। 1967 সালের 8ই ফেব্রুয়ারি ভুবনেশ্বরে তার সমাবেশে তার দিকে উড়ে এলো বিরাট পাথর। রক্তাক্ত হলেন নেহরু কন্যা। সেবারের ভোটে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল সিপিআই। তখন কংগ্রেসের প্রতীক ছিল গাই বাছুর। সেই জোট নিয়ে সিপিএম ছড়া বেঁধেছিল দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। ইন্দিরা এবং সিন্ডিকেট দুপক্ষই তখন দুর্বল। যে প্রশ্নটা জোরালো হয়ে ওঠে তা হলো প্রধানমন্ত্রী কে হবে। अगर मैं उप प्रधानमंत्री बनता हूं तो ये आपके लिए अच्छा ही होगा। টানা পড়েন যেন কিছুতেই শেষ হচ্ছিল না। मैं ये चुनाव लड़ूंगा। मुझे अभी कुछ नहीं कहना है। কনস্পিরেসি, সাসপেন্স, ড্রামা। প্রধানমন্ত্রীর কুর্সির লড়াই কি ছিল না। और आप प्रधानमंत्री तो नहीं बन पाएंगे। डिप्टी प्राइम मिनिस्टर होंगे, उससे ज्यादा और कुछ नहीं। ইন্দিরা গান্ধী আর মোরারজি দেশাইয়ের মধ্যে টানা পড়েন তখন প্রায় একটা সোপ অপেরার মতো হয়ে গেছিল।
आप ये जो कहानियां चल रही हैं उससे प्रभावित हो गई हैं। क्या आप भी प्रधानमंत्री की तरह दूसरे मंत्रियों को ऑर्डर देंगे? आप ये अजीब सवाल क्यों कर रहे हैं? ব্যাংক জাতীয়করণের সিদ্ধান্তের জেরে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা একেবারে আকাশ ছুঁয়ে ফেলল। এক কথায় এটাকে কি ইন্দিরার জয় বলা যায়? না, সেই সিদ্ধান্তে আসা এত সহজ নয়। নভেম্বরে তাকে কংগ্রেস থেকেই বহিষ্কার করা হলো, তৈরি হলো ইন্দিরা কংগ্রেস।